ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা আমাদের একেবারে অবাক করে দেয়। ভাবুন তো, একজন দখলদার শক্তি যারা একটা দেশকে শোষণ করতে এসেছে, তারাই নিজেদের অজান্তে সেই পরাধীন জাতির স্বাধীনতার পথ তৈরি করে দিচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক ঐতিহাসিক পরিহাসের গভীরে যাব। আমরা দেখব কিভাবে জাপানের ব্রুটাল দখলদারিত্বই ইন্দোনেশিয়ার স্বাধীনতার এক অনিচ্ছাকৃত স্থপতি হয়ে উঠেছিল। চলুন এই অসাধারণ গল্পটা শুরু করা যাক। মূল প্রশ্নটা তো এখানেই, তাই না? যে কিভাবে একটা নৃশংস দখলদার শক্তি, যারা নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, তারাই ভুল করে একটা জাতির হাতে স্বাধীনতার জন্য দরকারি সমস্ত হাতিয়ার তুলে দিতে পারে। এই যে একটা আপাত বিরোধাভাস বা প্যারাডক্স, এটাই হলো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমরা ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামের এক প্রায় অজানা অধ্যায়কে চোখের সামনে দেখব। তো প্রথমেই দেখা যাক জাপান কিভাবে এক অপ্রত্যাশিত আর্কিটেক্ট বা স্থপতির মতো কাজ করেছিল। তাদের প্রথম এবং সবচেয়ে বড় যে আঘাতটা ছিল, সেটা হলো ইন্দোনেশিয়ার ঔপনিবেশিক কাঠামোর একেবারে গোড়ায়। এই একটা আঘাতেই ইন্দোনেশিয়ার মানুষের মানসিকতা চিরদিনের জন্য বদলে গিয়েছিল। একবার কল্পনা করার চেষ্টা করুন, প্রায় ৩৫০ বছর ধরে ডাচরা ইন্দোনেশিয়া শাসন করছে। মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে ইন্দোনেশিয়ার মানুষের মনে এটা গেঁথে গিয়েছিল যে ইউরোপীয় প্রভুরা অজেয়, তাদের শাসন চিরস্থায়ী, এটা সরানো সম্ভব না। কিন্তু ১৯৪২ সালে জাপান এলো, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ডাচদের এমনভাবে পরাজিত আর বিতাড়িত করল যে এই পুরো ধারণাটাই ভেঙে চুরমার হয়ে গেল। এই ঘটনাটার মনস্তাত্ত্বিক প্রভাব ছিল অসম্ভব। যা ৩৫০ বছরে সম্ভব হয়নি, তা মাত্র কয়েক সপ্তাহে চোখের সামনে ঘটে গেল। জাপান খুব চতুরভাবে একটা স্লোগান ব্যবহার করেছিল, এশিয়া এশিয়ানদের জন্য। আর এর ফলাফল ছিল সুদূরপ্রসারী। প্রথমত, ইউরোপীয় শ্রেষ্ঠত্বের যে মিথটা ছিল, মানে সাদা চামড়ার মানুষরাই সেরা, এই ধারণাটা পুরোপুরি ভেঙে পড়ল। ইন্দোনেশিয়ার মানুষ নিজের চোখে দেখল যে তাদের তথাকথিত অজেয় প্রভুরাও পরাজিত হতে পারে, পালাতে পারে। দ্বিতীয়ত, এর ফলে ইন্দোনেশিয়াদের আত্মবিশ্বাস অবিশ্বাস্যভাবে বেড়ে গেল। তারা ভাবতে শুরু করল, বাহ, যদি এশিয়ার একটা শক্তি ইউরোপীয়দের হারাতে পারে, তাহলে আমরাও তো নিজেদের ভাগ্য গড়তে পারব। তৃতীয়ত, স্বাধীনতার স্বপ্ন, যা হয়তো এতদিন একটা অবাস্তব কল্পনা ছিল, সেটা হঠাৎ করেই সম্ভব বলে মনে হতে শুরু করল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ঘটল, তা হল দীর্ঘ ঔপনিবেশিক শাসনের ফলে যে মানসিক দাসত্ব তৈরি হয়েছিল, সেটার অবসান হল। মানুষ মানসিকভাবে স্বাধীন হওয়ার প্রথম স্বাদটা পেল। আচ্ছা, মানসিক মুক্তি তো এলো, কিন্তু এরপর আসে ঐক্যের প্রশ্ন। হাজার হাজার দ্বীপ নিয়ে তৈরি একটা দেশকে এক সুতোয় গাঁথতে হলে কি দরকার? একটা কমন ভাষা। এবার আমরা দেখব জাপান কিভাবে নিজেদের প্রশাসনিক সুবিধার জন্য এমন একটা কাজ করে বসল, যা ইন্দোনেশিয়ার জাতীয় ঐক্যকে অপ্রত্যাশিতভাবে শক্তিশালী করে তুলল। এই স্লাইডটা দেখুন, ডাচা জাপানিদের ভাষানীতির মধ্যে পার্থক্যটা কি অসম্ভব ক্লিয়ার। ডাচরা তাদের ৩৫০ বছরের শাসনে প্রশাসনিক কাজে ডাচ ভাষা চাপিয়ে দিয়েছিল। এর ফলে কি হল, স্থানীয় ভাষাগুলো গুরুত্বহীন হয়ে পড়ল, আর বিভিন্ন দ্বীপের মানুষের মধ্যে যোগাযোগটাই প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল। অন্যদিকে জাপান এসে প্রথমেই ডাচ ভাষা নিষিদ্ধ করে দিল। আসলে তাদের উদ্দেশ্য ছিল জাপানি ভাষা চালু করা, কিন্তু সেটা তো আর রাতারাতি সম্ভব না। তাই আপাতত প্রশাসনিক কাজ চালানোর সুবিধার জন্য তারা স্থানীয় বাহাসা ইন্দোনেশিয়াকে সরকারি ভাষা হিসেবে ব্যবহারের অনুমতি দিয়ে দিল। জাপানের এই একটা আপাত ছোট সিদ্ধান্তের প্রভাব ছিল অমচন। প্রথমত, হাজার হাজার দ্বীপের মানুষ প্রথমবারের মতো একটা কমন ভাষায় কথা বলার সুযোগ পেল, যা জাতীয় ঐক্যের ভিত্তিটা তৈরি করে দিল। দ্বিতীয়ত, এই ভাষাই জাতীয়তাবাদী ধারণা প্রচারের এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠল। নেতারা খুব সহজেই সারা দেশের মানুষের কাছে তাদের স্বাধীনতার বার্তা পৌঁছে দিতে পারলেন। তৃতীয়ত, বাহাসা ইন্দোনেশিয়া একটা শক্তিশালী জাতীয় এবং সাংস্কৃতিক পরিচয় তৈরি করল। আর সবশেষে এটা ইন্দোনেশিয়ার ওপর থেকে ইউরোপীয় সাংস্কৃতিক আধিপত্যকে ভীষণভাবে দুর্বল করে দিল। একটা ভাষা যে একটা জাতিকে কতটা বদলে দিতে পারে, এটা তার সেরা উদাহরণ। তো ভাষা আর মানসিক ঐক্য তো হল, এরপর কি দরকার? সামরিক শক্তি। কারণ কোনো দেশই সশস্ত্র সংগ্রাম ছাড়া স্বাধীনতা অর্জন করতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে এই সামরিক প্রশিক্ষণের ব্যবস্থাও করে দিয়েছিল তাদেরই শত্রু জাপান।
সূত্র বলছে এটাই ছিল জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চাল, যা পরে বুমেরাং হয়ে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়। জাপান একটা স্বেচ্ছাসেবী সেনাবাহিনী তৈরি করে, যার নাম ছিল পেটা বা পেম্বেলান তানাহা এর মানে হল স্বদেশের রক্ষক। কাগজে কলমে এই বাহিনীটা তৈরি করা হয়েছিল মিত্রশক্তির বিরুদ্ধে জাপানের হয়ে লড়াই করার জন্য। জাপানিরা ইন্দোনেশীয় তরুণদের এই বাহিনীতে যোগ দিতে খুব উৎসাহিত করেছিল। এখানেও সেই একই ঐতিহাসিক পরিহাস। জাপানের আসল লক্ষ্য ছিল নিজেদের স্বার্থে একটা সহায়ক বা প্রক্সি বাহিনী তৈরি করা, যারা তাদের হয়ে যুদ্ধ করবে। কিন্তু বাস্তবে তারা কি করল? নিজেদের অজান্তেই ইন্দোনেশিয়ার ভবিষ্যৎ জাতীয় সেনাবাহিনীর মূল কাঠামোটাকে প্রশিক্ষণ দিয়ে একদম তৈরি করে ফেলল। মানে যারা জাপানের হয়ে লড়বে বলে ট্রেনিং নিচ্ছিল, তারাই পরবর্তীতে নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করার জন্য প্রস্তুত হয়ে উঠল। এই পেটার মাধ্যমে ইন্দোনেশিয়ার তরুণরা কি পেল? তারা পেল আধুনিক সামরিক প্রশিক্ষণ, যা তাদের জীবনে আগে কখনো পাওয়ার সুযোগই হয়নি। তারা শিখল নেতৃত্বদানের দক্ষতা আর কঠোর শৃঙ্খলা। শুধু অস্ত্র চালানো নয়, তারা শিখল কিভাবে যুদ্ধের কৌশল রচনা করতে হয়, কিভাবে একটা দলকে সংগঠিত করতে হয়, আর সবচেয়ে বড় কথা, তারা সশস্ত্র সংগ্রাম পরিচালনা করার ক্ষমতা অর্জন করল। এই প্রশিক্ষণটাই তাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা তৈরি করে দিয়েছিল, যার জোরে তারা ১৯৪৫ সালের পর ফিরে আসা ডাচ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করতে পেরেছিল। সামরিক প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিকভাবেও ইন্দোনেশিয়াকে সংগঠিত করার সুযোগ তৈরি করে দেয় জাপান। চলুন দেখি কিভাবে জাতীয়তাবাদী নেতারা জাপানিদের তৈরি করা মঞ্চকে তাদের বিরুদ্ধে ব্যবহার করে স্বাধীনতার বার্তাটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। জাপানিদের রাজনৈতিক কৌশলটা ছিল বেশ কয়েকটা ধাপে এগোনো। প্রথমত, তারা সুকর্ণ আর হাত্তার মতো জনপ্রিয় জাতীয়তাবাদী নেতাদের জেল থেকে মুক্তি দিল, যাতে জনগণের সমর্থন পাওয়া যায়। দ্বিতীয়ত, জনগণকে সংগঠিত করার জন্য তারা পুটেরা বা পিউটিউআরএ রার মতো রাজনৈতিক সংগঠন তৈরির অনুমতি দিল। তৃতীয়ত, জাপানের পক্ষে প্রচারণার জন্য তারা সুকর্ণকে রেডিও ব্যবহারের সুযোগ করে দিল। আর সবশেষে, যুদ্ধের একদম শেষ দিকে যখন জাপান বুঝতে পারছিল যে তারা হারতে চলেছে, তখন তারা ইন্দোনেশীয়দের স্বাধীনতা দেওয়ার ফাঁপা প্রতিশ্রুতি দিয়ে স্বাধীনতার প্রস্তুতি কমিটি বা বিপিইউপিকেআই এবং পিপিকেআই গঠন করতে দিল। কিন্তু ফলাফল হলো ঠিক উল্টোটা। এই একটা উক্তি আসলে সব বলে দিচ্ছে। সুকর্ণ জাপানি মঞ্চ ব্যবহার করেই জাতীয় চেতনা জাগিয়ে তুলেছিলেন। সুকর্ণ এবং অন্য নেতারা জাপানের দেওয়া এই সুযোগগুলোকে অত্যন্ত চতুরতার সাথে কাজে লাগান। রেডিওতে তারা জাপানের হয়ে কথা বলার আড়ালে খুব সুকৌশলে জাতীয় ঐক্য আর স্বাধীনতার বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে থাকেন। তারা সরাসরি বিদ্রোহের কথা বলতেন না, কিন্তু এমনভাবে কথা বলতেন যা মানুষের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও উস্কে দিত। আরও আশ্চর্যের বিষয় হল যে কমিটিগুলো জাপান তৈরি করেছিল তাদের তত্ত্বাবধানে স্বাধীনতার পরিকল্পনা করার জন্য, সেই কমিটিগুলোর সভাতেই স্বাধীন ইন্দোনেশিয়ার একেবারে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই বিপিইউপিকেআই কমিটির সভাতেই সুকর্ণ তার বিখ্যাত পঞ্চশিলা বা রাষ্ট্রের ৫টি মূল নীতি পেশ করেন, যা আজও ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় আদর্শ। মানে একবার ভাবুন, দখলদারদের চোখের সামনে তাদেরই তৈরি করা মঞ্চে একটা নতুন স্বাধীন রাষ্ট্রের সংবিধান আর আদর্শ তৈরি হয়ে যাচ্ছিল। তবে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে জাপানি শাসনটা আশীর্বাদের মতো ছিল। এর একটা অত্যন্ত অন্ধকার এবং নৃশংস দিকও ছিল, যা রোমুসা নামে পরিচিত। এটা ছিল জাপানের জোরপূর্বক শ্রমনীতি। লক্ষ লক্ষ ইন্দোনেশীয়কে বাধ্যতামূলকভাবে রাস্তা, এয়ারপোর্ট বা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির মতো কঠোর শারীরিক পরিশ্রমের কাজে লাগানো হতো। অত্যন্ত অমানবিক পরিস্থিতিতে কাজ করা আর খাবারের অভাবে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। এই নৃশংসতা ইন্দোনেশিয়ার জনগণকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জাপান তাদের বন্ধু বা মুক্তিদাতা নয়, তারাও আরেকটা শোষক শক্তি, আর তাদের হাত থেকেও মুক্তি অপরিহার্য। এতক্ষণের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে ভাষা, সামরিক শক্তি এবং রাজনৈতিকভাবে ইন্দোনেশিয়া ধীরে ধীরে প্রস্তুত হচ্ছিল। এবার আমরা গল্পের চূড়ান্ত পর্বে যাব, যেখানে আমরা দেখব কিভাবে এই সমস্ত প্রস্তুতি শেষ মুহূর্তে কাজে লেগেছিল এবং ইন্দোনেশিয়া স্বাধীনতার সুযোগটা ছিনিয়ে নিয়েছিল। সময়টা ১৯৪৫ আগস্ট।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার আঘাতে জাপান আত্মসমর্পণ করল আর সাথে সাথেই ইন্দোনেশিয়ায় একটা ক্ষমতার শূন্যতা বা পাওয়ার ভ্যাকিউম তৈরি হল। ডাচরা তখনও ফিরে আসতে পারেনি আর জাপানিরা পরাজিত। এই ঐতিহাসিক মুহূর্তেই ইন্দোনেশিয়া ছিল অদ্বিতীয়ভাবে প্রস্তুত। গত ৩ বছর ধরে জাপানিদের তৈরি করা মঞ্চে তারা যে প্রস্তুতিটা নিয়েছিল সেটা কাজে লাগানোর জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারত না। এই টেবিলটা দেখুন, এটা পুরো আলোচনার সারসংক্ষেপ। এটা জাপানি দখলের সেই প্যারাডক্স বা বিরোধাভাসকে খুব স্পষ্টভাবে তুলে ধরে। চলুন এক এক করে দেখি। জাপান ডাচ ভাষা নিষিদ্ধ করেছিল নিজেদের সুবিধার জন্য, কিন্তু ফল হল ভাষায় ইন্দোনেশিয়ার মাধ্যমে জাতীয় ঐক্য। জাপান পেটা গঠন করেছিল নিজেদের সহায়ক বাহিনী হিসেবে, কিন্তু ইন্দোনেশিয়া পেল স্বাধীনতার জন্য একটি দক্ষ সেনাবাহিনী। জাপান রেডিও ব্যবহারের সুযোগ দিয়েছিল নিজেদের প্রচারণার জন্য, কিন্তু এর মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শের গণপ্রচার হল। জাপান বিপিইউপিকেআই গঠন করেছিল নিজেদের নিয়ন্ত্রণের জন্য, কিন্তু সেখানেই তৈরি হল একটি স্বাধীন রাষ্ট্রের সংবিধান ও ভিত্তি। প্রতিটি ক্ষেত্রেই জাপানের কৌশল তাদেরই স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। এই টাইমলাইনটা খেয়াল করুন, ঘটনাগুলো কত দ্রুত ঘটেছিল। ১৯৪২ সালে জাপান ডাচ শাসন উচ্ছেদ করল। পরের বছর ১৯৪৩ সালে পেটা গঠিত হল। জুন ১৯৪৫-এ জাপানের আত্মসমর্পণের মাত্র ২ মাস আগে সুকর্ণ পঞ্চশীলার ধারণা পেশ করলেন। ১৫ই অগস্ট জাপান আত্মসমর্পণের ঘোষণা দিল, আর তার ঠিক ২ দিন পর ১৭ই অগস্ট ১৯৪৫ সুকর্ণ এবং হাত্তা ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করে দিলেন। এই যে এত দ্রুত পদক্ষেপ নেওয়া, এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র ওই ৩ বছরের পূর্ব প্রস্তুতির কারণেই। শেষ পর্যন্ত মূল কথাটা হলো এটাই, জাপানের আত্মসমর্পণের মাত্র ২ দিনের মধ্যে ইন্দোনেশিয়া স্বাধীনতা ঘোষণা করতে পেরেছিল। তার কারণ হল দখলদারিত্বের সেই ৩ বছরে তাদের মধ্যে রাজনৈতিক, ভাষাগত এবং সামরিক ঐক্য তৈরি হয়ে গিয়েছিল। যে ভিত্তিটা জাপান নিজেদের অজান্তেই তৈরি করে দিয়েছিল, সেই ভিত্তির উপরেই ইন্দোনেশিয়ার স্বাধীনতার ইমারতটা এত দ্রুত গড়ে উঠেছিল। এই অসাধারণ ঐতিহাসিক ঘটনাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। ইতিহাস কি মানুষের সুচিন্তিত পরিকল্পনা দ্বারা বেশি নির্ধারিত হয়, নাকি অপ্রত্যাশিত এবং অনিচ্ছাকৃত পরিণতির দ্বারা? ইন্দোনেশিয়ার ঘটনাটা শুনলে তো মনে হয় দ্বিতীয়টির পক্ষেই যুক্তিটা বেশি শক্তিশালী। আজকের এই গভীর বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করে জ্ঞান ছড়িয়ে দিতে সাহায্য করুন। ধন্যবাদ।